লেট নাইট অডিও স্টেশনে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন। শুনতে থাকুন অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা গল্প প্রতিশোধ। ঘুম ভাঙতেই রজত টের পেল ট্রেনটা স্টেশনে থেমেছে। বাইরে হকারদের চিৎকার, ব্যস্ত লোকজনদের মালপত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি। কিছু লোক কৌতূহলী চোখে ট্রেনের দিকে তাকাচ্ছে। এসি ফার্স্ট ক্লাসের জানালার কাছে নাক ঠেকিয়ে ভেতরে কে আছে দেখার চেষ্টা করছে। মোটা কাচের জানালার ওপারে স্টেশনের নামটা পড়ার চেষ্টা করলো রজত। বাইরে প্ল্যাটফর্মের হালকা আলোয় স্টেশনের নামের আধখানা দেখে আন্দাজ করলো টাটানগর। মাঝরাত্রি পেরিয়ে গেছে, খানিকক্ষণ দাঁড়াবে এখানে ট্রেনটা, বোধহয় খাবার তোলা হচ্ছে। হাওড়া থেকে ট্রেনে ওঠার সময় ও একাই ছিল কেবিনে, কিন্তু এখন আরো একা নয়। মাঝে কোনো স্টেশনে কেউ একজন উঠেছে, কোনো একজনই বলাই ভালো, কারণ তার আর অন্য কোনো পরিচয় পাওয়ার উপায় নেই। উল্টো দিকে মুখ করে শুয়ে আছে, পায়ের দিকে শুধু একটা পুরোনো দিনের ভারী সুটকেস। এসি ফার্স্ট ক্লাসের সঙ্গে একেবারেই মানানসই নয়। কাঁধ অব্দি কম্বল টেনে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ট্রেনে ওঠার পরপরই খেতে দিয়েছিল, খাবার প্লেটটা এখনো পড়ে আছে। ওটাকে সিটের নিচে ভেতর দিকে ঠেলে দিয়ে লেখার খাতাটা বার করলো রজত। মাথার কাছের আলোটা জ্বেলে দিল, বাকি কেবিনের অন্ধকার আরো খানিকটা বাড়িয়ে দিয়ে সাদা আলো ওর সিটের ঠিক মাথার কাছে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ ঘুম হয়ে গেছে, এখন ঘুম একবার যখন ভেঙেছে চট করে আর আসবে না। তাই খানিকক্ষণ নিশ্চিন্তে গল্প লেখা যাবে। ইদানিং দু একটা ম্যাগাজিনে লেখা বেরোচ্ছে রজতের। ওর প্রফেশনটা যদিও আলাদা, সিএ পাস করে একটা মাঝারি মানের কোম্পানিতে চাকরি করে ও। লেখাটা মূলত ওর নেশা, তাই সময় পেলে কাগজ পেন নিয়ে বসে যায়। সবে লিখতে শুরু করবে এমন সময় বাধা এলো। কেবিনের দরজা খুলে এক প্রকাণ্ড চেহারার ভদ্রলোক প্রবেশ করলেন। 6 ফুটের ওপর হাইট, ডান গালে জোড়ল, ফর্সা থ্যাবড়া নাকের ওপর একটা রিমলেস চশমা, চোখের নিচের অংশ বসা, মাথা ভর্তি পাকা চুল। বয়স 60-এর কাছাকাছি হবে, কিংবা বেশিও হতে পারে। অ্যাথলেটিক মেধহীন চেহারা, জামা কাপড় দেখে বোঝা যায় বেশ অবস্থাপন্ন। ভদ্রলোককে দেখেই খুব চেনা মনে হলো রজতের। কেন ঠিক খেয়াল করতে পারল না। দুটো ব্যাগ কুলিকে বাঙ্কের নিচে ঢুকিয়ে রাখতে বলে রজতের উল্টো দিকে এসে বসলেন। ওপরের বাঙ্কের ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে বললেন, একসঙ্গে? না, ওনাকে আমি চিনি না। গুড। এক কেবিনের 3 জন, কেউ কাউকে চিনি না। ভালো। আমার নাম আশিস মাইতি। তা তোমার নাম কি? কি করো? আমি রজত, সবে চার্টার্ড পাস করে চাকরিতে ঢুকেছি। তা অফিসের কাজে? না, এমনি বেরিয়ে পড়লাম। এখন সোজা পুনে, সেখান থেকে গোয়া, 7 দিনের ট্রিপ। বলো কি, একা? তোমার বয়সে একা একা ট্রিপ? তা বন্ধু বান্ধব কেউ নেই? মাথা নেড়ে মুচকি হাসলো রজত। জানি সবারই এটা খুব অদ্ভুত লাগবে, ওর মতো বয়সে একজনের একা একা ঘোরাটা। আসলে ছোটবেলা থেকে রজত খুব একা একা থাকত, এখন সেটা অভ্যাসে দাঁড়িয়েছে। বাবা খুব কম বয়সে মারা যান, তারপর থেকে মামা বাড়িতে মানুষ। বড় মামার খুব শাসন ছিল, বাড়ির বাইরে কারো সঙ্গে মেলামেশা একদমই পছন্দ করতেন না। মা ও বাবার হঠাৎ মৃত্যুতে এত আঘাত পেয়েছিলেন যে কখনোই বাড়ির বাইরে বেরোতেন না, সব রকম আনন্দ উৎসব এড়িয়ে চলতেন। আর তারই ছায়া এসে পড়েছিল রজতের উপর।
আশিসবাবু মানিব্যাগ থেকে বিজনেস কার্ডটা বার করে রজতের দিকে এগিয়ে দিলেন। পুরনো বিজনেস কার্ড, 3 মাস হলো রিটায়ার করেছি। বায়োমেডের নাম শুনেছ? হ্যাঁ, তা শুনবো না? ভারতের 1 নম্বর ওষুধ তৈরি কোম্পানি। আর তাছাড়া রজতকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই আশিসবাবু বলে উঠলেন, ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। হা হা হা। বলে একটু গর্বের হাসি আসলেন। 4 বছর, একসময় বায়োমেডকে কেউ চিনতই না। আমার জন্যই, এই আশিস মাইতির জন্যই বায়োমেডকে এখন সারা পৃথিবী চেনে। বলে কোটের পকেট থেকে একটা কাঠের বাক্স হাতে নিয়ে একটা চুরুট বার করলেন। একটু থেমে বলে উঠলেন আশিসবাবু, লাইটার আছে? না, আমি স্মোক করি না। বেশ অর্ডারের ভঙ্গিতে বললেন আশিসবাবু। আমার লাইটারটা ওই ডান দিকের লেদারের ব্যাগটার সাইডে পকেটে আছে, বের করে দাও তো। রজতের হাত থেকে লাইটারটা নিয়ে চুরুট জ্বালিয়ে একটা তৃপ্তির টান দিয়ে ওপরের বাঙ্কের দিকে তাকিয়ে বলে উঠলেন, লোকটা মরার মতো ঘুম লেগেছে দেখছি। আর সঙ্গে আবার মান্দাতা আমলের ব্যাগ। কোনো সেন্স নেই। আমার অফিসে ঠিক এরকমই একটা ব্যাগ নিয়ে কে একজন আসতো, ঠিক খেয়াল হচ্ছে না। তা যাকে, বায়োমেডের কোনো ওষুধের নাম জানো? অ্যাসিবিয়ন, মাথা ব্যথার ওষুধ। বাহ, জানো তাহলে। খুব হিট প্রোডাক্ট। আমার রিসার্চ টিমই করেছিল, সে প্রায় 25 বছর আগের কথা। আমার বাবাও বায়োমেডে কাজ করতেন অনেকদিন আগে। তাই? একটু অবাক হলেন। কি নাম ওনার? রঞ্জন চ্যাটার্জি, রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন। কেবিনের আবছা আলোতে মনে হলো আশিসবাবু যেন একটু চমকে উঠলেন। রঞ্জন? আপনি বাবাকে চিনতেন? উনি আপনাদের গুরুগাঁও অফিসে কাজ করতেন। একটু গলা কাঁকড়ে চুরুটের ছাইটা নিচের কার্পেটের উপর ফেলে টান হয়ে উঠে দাঁড়ালেন আশিসবাবু। না, বড় কোম্পানি তো, অনেক এমপ্লয় ছিল। সিনিয়র ম্যানেজমেন্ট হলে চিনতে পারতাম। আমার তো সব সিনিয়র লোকদের সঙ্গে কাজ ছিল। যাই, চুরুটটা বাইরে গিয়ে শেষ করি। ভেতরে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। আবার কখন স্মোক অ্যালার্ম বেজে উঠবে। অবশ্য সবই টাকা দিয়ে ম্যানেজ করা যায়, বুঝলে ইয়ং ম্যান। কোনো নিয়মের তোয়াক্কা আশিস মাইতি করে না। আশিসবাবু কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। সত্যি বলতে কি, এত সিনিয়র লোক অথচ ভদ্রতার অভাব। কেবিনে যে আরো 2 জন আছে, তাতে কোনো ব্রোকেপ না করে দিব্যি চুরুট খাচ্ছিলেন। অবশ্য তাতে কেবিনের অন্যজনদের কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয় না। অন্যদিকে মুখ করে এখনো দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। আশিসবাবুকে যে কেন এত চেনা লাগছিল মনে করার চেষ্টা করলো রজত। এত চেনা মুখ, ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো কেন এত চেনা লাগছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, পরিষ্কার মনে পড়ে গেছে। কয়েক মাস আগে জয়ন্তী পত্রিকায় যে গল্পটা লিখেছিল তার সঙ্গে ছবিটা রজতই এঁকেছিল। সেই ছবিতে গল্পের প্রধান অপরাধী আগরওয়ালের যে ছবি ছিল তার সঙ্গে আশিসবাবুর প্রচন্ড মিল। কিন্তু আশিসবাবুকে তো রজত আগে কখনো দেখেনি। তাহলে ওই ছবিটা আশিসবাবুর হলো কি করে? এতটা মিল আপনা থেকে? রজত আরেকটু ভাবার চেষ্টা করলো। ঠিক একই রকম, ডান গালে চুল, থাবড়া নাক, চোখে লিমলেস চশমার মধ্যে দিয়ে একই রকম শূন্য দৃষ্টি। ছবিতে লোকটার বয়স অবশ্য কম ছিল। আচ্ছা, একে কি ঘুরে ফিরে সে ভয়ের স্বপ্নটাতে দেখতো রজত? ছোটবেলা থেকে যে স্বপ্নটা বারবার ঘুরে ফিরে আসতো, এখনো যে দুঃস্বপ্ন দেখে ভয়ে মাঝে মধ্যে জেগে ওঠে রজত, সেরকমই কি দেখতে এই লোকটাকে? ঠিক তাই। স্বপ্নে যা চেহারা দেখতে পাই তারও ডান গালে জোড়ন, চোখের নিচটা ঠিক একই রকম বসা, থ্যাবড়া নাক,
কি অদ্ভুত কাণ্ড! কেবিনের দরজাটা আবার খুলে গেল। আশিসবাবু ঢুকলেন, দরজা বন্ধ করে নিজের সিটে এসে বসলেন। মিনিট খানেক চুপচাপ, তারপর বলে উঠলেন, হ্যাঁ, এখন মনে হচ্ছে রঞ্জনের নামটা শুনেছি। হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান, তাই না? হ্যাঁ, আমি তখন খুব ছোট, বছর দুয়েক বয়স। বাবার সঙ্গে পার্কে গিয়েছিলাম। আমি খেলছিলাম, বাবা পার্কের বেঞ্চে বসেছিলেন। ওইখানেই হার্ট অ্যাটাকে মারা যান। আমি নাকি বাবাকে বারবার করে ডাকছিলাম, বাবা সাড়া দিচ্ছিলেন না। তাই দেখে আশপাশের লোকজন এগিয়ে আসে, বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানানো হয় বাবা মারা গেছে। আমার অবশ্য কিছুই মনে নেই। কিচ্ছু মনে নেই? কি হয়েছিল হঠাৎ করে? বাবা কি সাহায্য চেয়েছিলেন? না, আমার কিছুই মনে নেই। বাবার চেহারাটাও আমার মনে পড়ে না। বাবার সব স্মৃতি হলো এখন বাবার ছবি। তাই তো সবসময় সঙ্গে বাবার ছবি রাখি। এই যে, বলে মানিব্যাগ থেকে ছবিটা তুলে ধরে রজত। দেখি। বলে মানিব্যাগটা হাতে ধরে খানিকক্ষণ তাকিয়ে রইলেন আশিসবাবু। না, চেহারাটা ঠিক খেয়াল হচ্ছে না। একটু দ্বিধা করে কথাটা বলে ফেলল রজত। আপনাকে আমার শুরু থেকে খুব চেনা মনে হচ্ছিল। আমার একটা গল্পে আমার আঁকা একটি ছবি ছিল, সঙ্গে থাকলে দেখাতাম। ছবিটা হুবহু আপনার মতো। সে কি? নড়ে চড়ে বসলেন আশিসবাবু। খবরের কাগজে আমার ছবি দেখেছো নাকি? না, আমিও তাই ভাবছিলাম। আপনাকে তো আগে কখনো দেখিনি। ছবিটা ঠিক আপনার মতো হলো কি করে? পরে মনে হলো আমি একটা স্বপ্ন ছোটবেলায় খুব দেখতাম। এখনো মাঝে মধ্যে দেখি। স্বপ্নটা এরকম: একটা লোক বেঞ্চে বসে আছে, হঠাৎ দুজন লোক তার দিকে এগিয়ে এলো। একজন তাকে দেখে ঠিক আপনার মতো। সে বেঞ্চে বসা লোকটার সঙ্গে কি সব কথা বলল। এর মধ্যে হঠাৎ করে সঙ্গের অন্য লোকটা পেছন থেকে বেঞ্চে বসা লোকটার মুখে রুমাল চেপে ধরল। তো তারপর? বাকিটা এক একবার এক এক রকম দেখি। আমার মতো দেখতে লোকটা কি করলো? আশিসবাবু উদ্গ্রীব হয়ে বলে উঠলেন, সেটা ঠিক বুঝতে পারি না। কি একটা জিনিস দিয়ে যেন বেঞ্চে বসা লোকটার হাতটা চেপে ধরল। হা হা হা, তাহলে তোমার স্বপ্নে আমি ভিলেন? কি বলো? এই স্বপ্নটা ছোটবেলায় খুব দেখতাম, এখন কম দেখি। কিন্তু এত স্পষ্ট, মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন নয়, যেন সত্যি। স্বপ্ন এত বিচিত্র হয়, তবে ওসবের কোনো মাথা মুন্ড থাকে না। যে ভালো লোক তাকে স্বপ্ন এত খারাপ দেখি, যত হাবিছাবি বাক্য আছে। একটু থেমে আশিসবাবু ফের বলে উঠলেন, এসব নিয়ে একদম ভাববে না। এমন ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখবে আমার মতো। তা না হলে বড় হওয়া যায় না। ওহ, আজকে এত মাথা ধরেছে না, কোনো ওষুধও আনেনি সঙ্গে। আছে তোমার কাছে কোনো ওষুধ? আপনার কোম্পানির ওষুধ আছে, অ্যাসিবিয়ন, নেবেন? ওটাতে তো আমার বেশ কাজে দেয়। না না, অ্যাসিবিয়ন আমার শ্যুট করে না, দরকার নেই। চুপ করে শুলে আপনা থেকেই মাথা ব্যথা ছেড়ে যাবে। বলে আশিসবাবু চাদর কম্বল পেতে শোবার ব্যবস্থা করতে থাকেন। হঠাৎ কে যেন ধমকে উঠল। মিথ্যে কথা আছিস? সত্যি কথা তো বলবো। অ্যাসিবিয়ন খেলে কি হয় তা তুমি জানো? চমকে উঠল রজত। উপরের বাঙ্কের লোকটা উঠে বসেছে। আবছা আলোতে মুখ না দেখা গেলেও গলার আওয়াজ ওদিক থেকেই আসছে। ধমকে আশিসবাবুর মুখটা ছাই ফ্যাকাশে হয়ে গেছে। কোনো রকমের সিটে পাতা সাদা চাদরের প্রান্ত দুই হাত দিয়ে চেপে ধরে বসে আছেন। কেমন যেন গুটিয়ে গেছেন ভয়ে। ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাসিডিয়ন ড্রাগ বাজারে ছাড়ার আগে তার উপর পরীক্ষা নিরীক্ষা চলেছে। আগের টেস্টগুলো পাশ করে গেছে অ্যাসিডিয়ন। ফেজ 4টা পেরোলেই বাজারে ওই ওষুধ। আমার পথ প্রশস্ত হয়ে যাবে। ফেজ 4-এ দেখা হয় পেশেন্টদের ওপর ওষুধের লং টার্ম এফেক্ট।
অর্থাৎ ওষুধ খাওয়ার 2-3 বছরের মধ্যে পেশেন্টের কি হয়। ঠিক এই সময় দেখা গেল 50-এর বেশি কেউ ওই ওষুধ খেলে তার ক্যান্সার হচ্ছে। অর্থাৎ ওই ওষুধ বাজারে আনা যাবে না, ঠিক কিনা আশিস? আর তাই ঠিক সেই কারণে তুমি নিজে ওই ওষুধ খাও না। উপর থেকে গম্ভীর গলা ফের থমকে বলে উঠল, আমি ছিলাম ওই ওষুধের রিসার্চ সায়েন্টিস্ট তোমার টিমে। তোমরা ওই তথ্য লুকিয়ে ওষুধটা তবু বার করতে চাইলে। কোটি টাকার ওপরে ওষুধ তৈরিতে খরচ হয়ে গেছে। বাধা হয়েছিলাম আমি, কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইনি। তাই আমাকে সরিয়ে দিলে? একবারও ভাবলে না ছোট ছেলেটার কথা? নেহা তো দূরে খেলছিল, টের পাওনি। তা না হলে হয়তো ওকেও মারতে, তাই না? আশিসবাবু নড়ছে না, পাথরের মতো বসে আছে। অন্ধকারে ফের ওই একই গলা শোনা গেল, নাও, আমার ছেলের হাত থেকে অ্যাসিডিয়ন খেয়ে নাও। খেতে তোমাকে হবেই। ক্যান্সারের এত ভয়? এতদিনে যে লক্ষ লোক মারা গেছে এই ওষুধ খেয়ে। তারা জানেও না এর আসল কারণ। তোমাদের এত পপুলার প্রোডাক্ট নিজে খাবে না? আবার অট্টহাসি হেসে উঠল বাঙ্কের ওপরের যাত্রী। না, আমার দরকার নেই দেখছি। আমার হার্ট অ্যাটাক বলে কেস সাজিয়েছিলে তুমি। তোমার ক্ষেত্রে ওরকম কেস সাজানোর দরকার নেই, সত্যিকারের হার্ট অ্যাটাক। কথাটা থেমে গেল। বাইরে ট্রেনের ঝিকঝিক আওয়াজটা যেন বেড়ে গেছে। দূরে আলোগুলো দুরন্ত বেগে উল্টো দিকে ছুটে যাচ্ছে, গাছগাছালি সঙ্গে নিয়ে। মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে থাকা চাঁদের আলো ছায়া হাত বাড়িয়েছে কামড়াতেও। বাইরে সার দেওয়া গাছগুলোর ছায়া ছায়া অবয়ব যেন আর চোখে এই কামড়ার দিকে তাকিয়ে আছে। যা হয় হবে। সমস্ত সাহসে ভর করে উঠে দাঁড়ালো রজত। ওপরের বাঙ্কে আর কেউ নেই, শুধু সামনের নিচের বাঙ্কে পড়ে আছে আশিসবাবুর নেতৃত্ব। আর তার পাশে একটা পুরনো ফাইল, অ্যাসিবিয়ন প্রজেক্ট রিপোর্ট। আজকের গল্প পাঠে ছিলাম আমি সিনান। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।